সরকারকে এই কারণে ধন্যবাদ জানাবো যে আমাকে অন্তত সরকার হাউজের মধ্যে বলেননি যে 10 বছর মুখে লিউকোপ্লাস্ট লাগিয়ে বসে থাকতে হবে। এই কারণে আমি সরকারের কাছে কৃতজ্ঞ। কিন্তু এই যে মুখে 10 বছর লিউকোপ্লাস্ট লাগাতে হবে না, আমরা চাই মাননীয় মুখ্যমন্ত্রী এখানে আছেন, এটা যেন শুধু সদনের মধ্যে সীমাবদ্ধ না থাকে, এটা যাতে একেবারে গ্রাউন্ড জিরো অবধি যাতে কোনো রাজনৈতিক বিরোধী রাজনৈতিক কর্মী হতে পারেন তাকে যেন মুখে লিউকোপ্লাস্ট না লাগাতে হয়, তিনি তার বক্তব্য রাখবেন, সরকার এটা নিশ্চিত করবে। এবং এই যে মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন যে কথা কম কাজ বেশি, আমরা এটাকে সমর্থন করি। বাট যেটা হচ্ছে যে মাননীয় মুখ্যমন্ত্রীর এই কথাটা মনে হচ্ছে তার সমস্ত সহকর্মী এই একই কথাই বিশ্বাস করছেন না। ইট সিমস that the entire cabinet, a majority of the cabinet, or maybe some people in the cabinet may not be in resonance with the spirit of the honorable chief minister. Sir, ground zero বাস্তবতা কি স্যার? গ্রাউন্ড জিরোতে স্যার ক্যাঙ্গারু কোর্ট, খাপ পঞ্চায়েত, যারা দুর্নীতিগ্রস্ত, যারা দুর্নীতি করেছেন, যারা অপরাধে অভিযুক্ত, তদন্ত হোক স্যার, কোনো সমস্যা নেই। ব্যক্তিগতভাবে আমার বিরুদ্ধেও যদি কোনো অভিযোগ থাকে তারও স্যার তদন্ত হোক, কোনো সমস্যা নেই। কিন্তু যারা কোনো কিছু করেননি তাদের মিথ্যা মামলা কেন স্যার দেওয়া হবে? আমি সরকারকে অনুরোধ করতে চাই, যারা কোনো কিছু করেননি, নিরপরাধ, যাদের কোনো দোষ নেই, যারা অপরাধ করেছেন, এই অপরাধীদের জন্য যারা অপরাধ করেননি তাদের যেন পিনালাইজ করা না হয়। যিনি একজন বক্তা আমি শুনছিলাম, তিনি বলেছেন এবং কথাটা একেবারে কারেক্ট, আমি সংসদীয় দিয়েছি, মাননীয় রাজ্যপালের যে বক্তব্য, সেই রাজ্যপালের বক্তব্যে যেহেতু এটা গণতন্ত্রের পীঠস্থান, এখানে আমরা গণতান্ত্রিক যে আমাদের রাজ্যের সর্বোচ্চ জায়গা, এবং গণতন্ত্রের ক্ষেত্রে গণতন্ত্র হচ্ছে ব্যাটল অফ আইডিয়াস, গণতন্ত্র ব্যাটল অফ আইডিয়াস। এবার এই ব্যাটল অফ আইডিয়াস এর ক্ষেত্রে স্যার ছাত্র আন্দোলনের একটা অবিংশবাদী ভূমিকা রয়েছে। এখানে অশোক দা এখানে এখন নেই, অশোক দেব আমাদের রাজ্যের ছাত্র আন্দোলনের প্রাক্তন নেতা ছিলেন, এখানে তাপসদা রয়েছেন। আমি ক্লাস 5-6 থেকে যখন কাগজ পড়তে দেখেছি, তাপসদা রাজ্যের ছাত্র আন্দোলনের শীর্ষ নেতা, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি ছাত্র আন্দোলনের প্রোডাক্ট। এখানে সজল আছে কিনা? হ্যাঁ, সজল আছে, আমরা সমসাময়িক, সজল আমার থেকে একটু সিনিয়র, আমরা ছাত্র আন্দোলনের প্রোডাক্ট। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এই যে ছাত্র সংসদ নির্বাচন বন্ধ হয়ে যাওয়া, এটা গণতন্ত্রের জন্য কখনো কাম্য নয়। ছাত্র সংসদ নির্বাচন অন্যতম গুরুত্বপূর্ণ এজেন্ডা হওয়া উচিত। বহু বছর আগে পৃথিবীর দুজন শ্রেষ্ঠ মনীষী, তারা না আমরা তো দায় দিচ্ছি, তো সেই দায় আছে বলেই তো এতভাবে পরাজিত হয়েছে। ছাত্র সংসদ নির্বাচন বন্ধ করাটা গণতন্ত্রের জন্য কাম্য নয়। পৃথিবীর দুজন শ্রেষ্ঠ মনীষী নিজেদের মধ্যে আলোচনা করতে গিয়ে ছাত্র আন্দোলন সম্পর্কে আলোচনা করেছিলেন যে এটা কি, ছাত্র আন্দোলন আসলে কি। তারা বলেছিলেন যে এটা একটা ব্যাটল অফ আইডিয়াস, এবং এই ব্যাটল অফ আইডিয়াস এর কথা বলতে বলতে একথা উল্লেখিত হয়েছিল যে the ideas of the ruling class in every epoch are the ruling ideas, the class which has at its disposal the means of mental production in turns controls the means of material production. এখন ছাত্র আন্দোলনের যে প্রয়োজনীয়তা, এটা এনশিওর করাটা খুব প্রয়োজন। সরকার, আমি মাননীয় রাজ্যপালের অভিভাষণে এই কথাটা থাকলে স্যার ভালো হতো। রাজ্যপাল তিনি যে অভিভাষণ দিয়েছেন, সেই অভিভাষণের মধ্যে আমি সরকারকে অনুরোধ করব আপনার মাধ্যমে এই বিষয়ে দেখবার জন্য। স্যার, এখানে আমরা যখন আলাপ আলোচনা করছি, এখন আমাদের দেশে হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির রমরমা খুবই বেশি, এবং বিশেষ করে আমি এই কথা এই কারণে উল্লেখ করছি যে 18ই জানুয়ারি 1862 12 জন সদস্যকে নিয়ে বেঙ্গল প্রেসিডেন্সির লেজিসলেটিভ কাউন্সিল যাত্রা শুরু করেছিল। এটাই ভারতবর্ষের প্রথম লেজিসলেটিভ কাউন্সিল, 12 জন মেম্বার, 18ই জানুয়ারি 1862। এখন স্যার এই কথাটা এই কারণে উল্লেখ করতে হচ্ছে যে সাম্প্রতিক সময়ে এই যে সুরাবর্দির নাম পাল্টে গোপাল মুখার্জির নামে রাস্তার নামকরণ জানিয়ে নানান চর্চা চলছে। এখন হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি কি বলছে জানি না, ইতিহাসের একনিষ্ঠ একজন ছাত্র হিসেবে আমার মনে হয় হাউজের মধ্যে আমার এটা বলা দরকার, এই যে বুচার অফ বেঙ্গল হুসেন সুরাবর্দিকে সমর্থনের কোনো প্রশ্ন ওঠে না। এবং এই হাউজে দাঁড়িয়ে হুসেন সুরাবর্দি তিনি যে দুহাতে সংশয়াতীতভাবে 1946-এর দাঙ্গার রক্ত যে তার হাতে লেগেছিল, তাই হাউজে রেকর্ডেড রয়েছে। আমি স্যার এই হাউজের রেকর্ড দেখছিলাম, এই হাউজের মেম্বার জ্যোতি বসু তিনি এই হাউজে বলেছিলেন
জ্যোতি বসুর বক্তব্য অনুযায়ী যে অন্তত 20,000 মানুষের মৃত্যু ঘটেছিল বুচার অফ বেঙ্গলের হাতে। কিন্তু সমস্যা হচ্ছে স্যার, ইতিহাসের বিকৃতি ঘটালে যে সমস্যা তৈরি হয়, যে এই যে সুরাবর্দী এভিনিউর নামকরণের প্রস্তাব যখন আসে, এটা ঘুরছিল যে না ওই হুসেন সুরাবর্দী নয়, হাসান সুরাবর্দী। হাসান সুরাবর্দীর নামে রাস্তা হয়নি। সুরাবর্দী এভিনিউর নামকরণের প্রস্তাব যখন আসে, তখন হাসান সুরাবর্দী শুধু জীবিত ছিলেন তাই নয়, কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের চেয়ারেও আসন ছিলেন। আসলে রাস্তাটির নামকরণ হয় হাসান সুরাবর্দীর বাবা মৌলানা সুরাবর্দীর নামে। কলকাতা পুরসভায় স্যার, কলকাতা পুরসভার প্রাক্তন মহানাগরিক আছেন, 1933 সালের মার্চ মাসের 8 তারিখ কলকাতা পুরসভার অধিবেশনে নবনির্মিত এই রাস্তাটির নাম সুরাবর্দী এভিনিউর প্রস্তাব হয় এবং প্রস্তাব করেছিলেন একজন ডাপুটে কাউন্সিলর, এক ব্রাহ্মণ সন্তান শৈলেন্দ্রনাথ মুখোপাধ্যায়। আমি মিউনিসিপ্যালিটির রেকর্ড ঘেটে দেখছিলাম, রেকর্ডে লেখা রয়েছে স্যার, কোট, that the new 100-feet road constructed by the CIT from Park Circus to the junction with Koshaipara Lane lying to the north of the park be called Suravardhi Avenue, unquote. He said that this should be in compliance with the unanimous desire of the local public and in recognition of the vast scholarship and erudition, deep piety and sanctity character of the illustrious Maulana Suravardhi, unquote. স্যার এই কথা আমি এই কারণে তুলছি এখানে স্যার, স্যার এই যে বাড়িতে আমরা বসে রয়েছি, জুলাই মাসের 9 তারিখ 1928 সালে স্যার ফ্রান্সিস স্ট্যানলি জ্যাকসন, বাংলার গভর্নর, সেই ফ্রান্সিস স্ট্যানলি জ্যাকসন এই বাড়ির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। ঘটনাচক্রে স্যার ফ্রান্সিস স্ট্যানলি জ্যাকসন তিনি এই বিধানসভার উদ্বোধন করেছিলেন টাউন হল থেকে। এই বিধানসভা ভবনে আমাদের এই লেজিসলেটিভ এখানে চলে আসে ফেব্রুয়ারি মাসের 9 তারিখ। জুলাই মাসের 9 তারিখ 1928-এ ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়, আর ফেব্রুয়ারির 9 তারিখ 1931-এ টাউন হল থেকে এই বিল্ডিংয়ে শিফট হয়। এখন স্যার আমাদের গেটের বাইরে ঢোকার সময় দুটো ফলকই রয়েছে, ঝাপসা হয়ে গেছে, কিন্তু দুটোতেই স্যার ফ্রান্সিস স্ট্যানলি জ্যাকসনের নাম রয়েছে। এখন স্যার আমি ব্যক্তিগতভাবে স্যার ফ্রান্সিস স্ট্যানলি জ্যাকসনকে সমর্থন করি না। তিনি একজন অত্যন্ত, যাকে বলে অপ্রেসার, তিনি গভর্নর জেনারেল ছিলেন এবং এতটাই তার অপারেশন ছিল যে বিনা দাস ফেব্রুয়ারি মাসের 6 তারিখ 1932 কলকাতা বিশ্ববিদ্যালয়ের কনভোকেশনে 21 বছরের বিনা দাস রিভলভার লুকিয়ে নিয়ে গিয়ে স্ট্যানলি জ্যাকসনের উদ্দেশ্যে 5টা গুলি করেছিল। কিন্তু স্ট্যানলি জ্যাকসন তিনি অত্যন্ত বিখ্যাত টেস্ট খেলোয়াড় ছিলেন, 5টা শুধু অ্যাশেজে সেঞ্চুরি ছিল। ইংল্যান্ড অস্ট্রেলিয়ার যে অ্যাশেজ সিরিজ, তাতে স্ট্যানলি জ্যাকসন 5টা সেঞ্চুরি করেছিলেন এবং বাংলায় গভর্নর হয়ে আসার আগেও তিনি সেঞ্চুরি করেন। এবার স্ট্যানলি জ্যাকসনকে যে গুলি করা হয়, 5টা গুলি স্ট্যানলি জ্যাকসন ডাক করে নিয়েছিলেন। কিন্তু তাতে স্যার আমি যদি এখন বলি যে এই বিধানসভা থেকে স্ট্যানলি জ্যাকসনের নাম মুছে দিতে হবে, তাহলে স্যার ইতিহাসের বিকৃতি হবে। স্ট্যানলি জ্যাকসনকে আমরা পছন্দ করি না, স্ট্যানলি জ্যাকসন একজন অপ্রেসার, কিন্তু ইতিহাস তো এভাবে মুছে দেওয়া যায় না স্যার। এখন স্যার বাংলার যারা প্রধানমন্ত্রী ছিলেন, ঘটনাচক্রে আমি একজনের নাম উল্লেখ করব, তখন বাংলার প্রিমিয়ার বা প্রধানমন্ত্রী বলা হতো, শেরে বাঙ্গাল একে ফজলুল হক। এখন একে ফজলুল হক স্যার আমি গেটে দেখছিলাম 1937 থেকে 1941। আমি এই 4 বছরের কথা স্যার এই জন্য বলছি, 37 থেকে 41, কারণ 41-এ রবীন্দ্রনাথ মারা যান। 37 থেকে 41 এই 4 বছরে ফজলুল হক একাধিকবার রবীন্দ্রনাথের সঙ্গে তিনি মিটিং করেন এবং সরকার যখন পরিচালিত হয়, সেই সরকার গভর্নমেন্ট, যে বাংলার গভর্নমেন্ট, রেগুলারলি ইন্টারেক্টেড উইথ বিশ্বভারতী। সরকারের বিভিন্ন নীতির প্রশ্নে রবীন্দ্রনাথের মতামত নেওয়ার জন্য তারা চেষ্টা করেন। তো এই ইতিহাস স্যার, এখন ফজলুল হকের ধর্ম কি, এই দিয়ে তো ফজলুল হকের নাম বদলে দেওয়া যেতে পারে না, ইতিহাস চেঞ্জ করা যায় না স্যার। সৈয়দ নওশের আলী নওশের আলী কক্ষ যে রয়েছে, ইনি ফজলুল হক মন্ত্রিসভার মন্ত্রী ছিলেন এবং তারপর স্পিকার হয়েছিলেন স্যার, এই চেয়ারেই বসতেন। তো নওশের আলী, দেশ যখন ভাগ হয়, নওশের আলী সিদ্ধান্ত গ্রহণ করেন তিনি ভারতবর্ষে থেকে যাবেন। নওশের আলী ভারতবর্ষে থেকে যান। ব্যক্তিগতভাবে আমার থেকে অনেক বড় এক ভদ্রলোক, তিনি নওশের আলীর নাতি ছিলেন, মারা গিয়েছেন, সেই হায়দার আকবর খান রণ। আজকে এখানে বক্তব্য রাখতে গিয়ে আমি রণ ভাইকে স্মরণ করছি, কারণ রণ ভাইয়ের থেকে শোনা এই যে কাটা তার দেশভাগ, উনি রণ ভাইরা চলে যান, নওশের আলী থেকে গেছিলেন। তার মেয়ের ছেলে হায়দার আকবর খান রণ একটা কারণে তার পাসপোর্ট সেই সময় সিজ হয়ে যাওয়ার ফলে তিনি একবার নওশের আলী কক্ষে আসতে চেয়েছিলেন।
কিন্তু এই কাটা তারের মধ্যেকার যে সমস্যা, তিনি কোনোদিন নওশের আলী কক্ষে আসতে পারেননি। তো স্যার, এই ইতিহাস যদি আমরা বাদ দিতে চেষ্টা করি তাহলে সমস্যা হবে। স্যার, গোপাল মুখার্জির নামে রাস্তার নামকরণ নিয়ে কোনো সমস্যা নেই, কিন্তু সেটা তো স্যার বউবাজার রিজিয়ন বা অন্য জায়গায় হতে পারতো। সেটা ঘটনাচক্রে কেন হচ্ছে একটা এক্সিস্টিং রাস্তার নাম চেঞ্জ করে হলো স্যার, এটা একটা বড় প্রশ্ন। এখন স্যার, এত বড় ম্যান্ডেট নিয়ে সরকার এসেছে, এত বড় ম্যান্ডেট নিয়ে যে সরকার এসেছে, সেই সরকারের কাছে সহিষ্ণুতা, সেই সহিষ্ণুতা বা টলারেন্স, আমরা ইনটলারেন্ট ছিলাম, মানুষ আমাদের পরাজিত করেছেন, মানুষ আমাদের বিরুদ্ধে রায় দিয়েছেন। কিন্তু যে সরকার এত বড় ম্যান্ডেট পেয়েছে, সেই সরকারের কাছে টলারেন্স স্যার আমরা আশা করতে পারি।